বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে রবিবার থেকে সব অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা। ফার্মেসি ও খাবারের দোকান ছাড়া মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়। স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। অসহায় যানবাহন চালকরা। সরবরাহ স্বাভাবিক করতে মজুত শেষ হওয়ার আগে আসবে আরও তেল, আশ্বাস মন্ত্রীর। জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যে ১,৩৮৭ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম। উদ্বিগ্ন খুচরা ব্যবসায়ীরা, কমানোর দাবি ভোক্তাদের। হাবের সংক্রমণ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়নি আনুষ্ঠানিক নির্দেশনা। দুশ্চিন্তায় অভিভাবকরা, সচেতনতায় জোর স্বাস্থ্য অধিদপ্তরের। ১/১১ সময় মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখবে ট্রাইব্যুনাল। অপরাধী যত ক্ষমতাবানই হোক, কোনো ছাড় নয়, হুঁশিয়ারি প্রসিকিউশনের। এবং অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার প্রত্যয় লাল সবুজের প্রতিনিধিদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার থেকে সরকারি বেসরকারি অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত। ব্যাংকের লেনদেন ৩টা পর্যন্ত। ফার্মেসি ও খাবারের দোকান ছাড়া সব মার্কেট ও বিপণী বিতান সন্ধ্যার ৬টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত জানা যাবে রবিবার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার রাত ৯:১৫টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৩ ঘণ্টার বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব। তুলে ধরেন বৈঠকের সিদ্ধান্ত। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি বেসরকারি সকল অফিস রবিবার থেকে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘন্টা করে, ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে সকল অফিস। আর ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স ৯টা থেকে ৩টা পর্যন্ত। এছাড়া সরকারি কিছু ওষুধের দোকান, খাবারের দোকান এবং জরুরি সেবা ছাড়া সকল মার্কেট ও বিপণী বিতান সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ করতে হবে। বিয়ের অনুষ্ঠান সহ কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। কমানো হয়েছে সব ধরনের আপ্যায়ন ও ভ্রমণ ব্যয়। নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো ৩০% কমানো হচ্ছে। ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে। এখানে আমরা ৩০% হ্রাস করে দিচ্ছি। সকল ধরনের মার্কেট ৬টার পরে কোনো মার্কেট চলবে না। এছাড়াও স্কুলগুলোর ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হবে রবিবার। তবে স্কুলগুলোর জন্য ইলেকট্রিক বাস কেনার বিষয়ে বৈঠকে আলোচনা ছিল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন। ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সকল ধরনের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সাপ্লাই লাইনকে আমরা সচল রাখা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের নানা পদক্ষেপ প্রতিশ্রুতির পরও স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। রাজধানীর ফিলিং স্টেশনের সামনে আজও দীর্ঘ লাইন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত নির্ঘুম থাকার কথাও জানিয়েছেন গাড়ি চালকরা। বলছেন, বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ বন্ধ রয়েছে। কিছু পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। এতে ভোগান্তির মাত্রা ক্রমেই বাড়ছে গ্রাহকদের। প্রভাব পড়েছে দৈনন্দিন জীবন জীবিকায়। তবে তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না তাদের। এতে গ্রাহকদেরও প্রয়োজনীয় তেল দিতে পারছেন না তারা। সারা দেশে জ্বালানি তেল সংকটে বিপাকে গাড়ির চালকরা। রাজধানীর কিছু পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। এ নিয়ে জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ঢাকার তেলের পাম্পগুলোতে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? পাম্প মালিকরা কি বলছেন জানাবেন।
শ্রাবন্তী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু গাড়ির চালকদের একটা ভিড় কিন্তু রয়ে গেছে। কিছু কিছু পাম্পে রাত অবধি কিন্তু গাড়ির দীর্ঘ লাইন আমরা দেখেছি। আর অনেকেই মোটরসাইকেল চালকরা অনেকেই বলছেন যে তারা রাত থেকেই কিন্তু এক দীর্ঘ লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু তেল নিচ্ছেন। আর অধিকাংশ পাম্পই তারা তেল পাচ্ছেন না, অধিকাংশ পাম্পেই ডিজেল থাকছে, অন্যান্য পেট্রোল কিংবা অকটেন থাকছে না। আর আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে আছি সেটি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনটিতে আছি। এখানে অনেক মোটরসাইকেল চালকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন, তারা সেই মধ্যরাত থেকেই অনেকে কিন্তু এখানে দীর্ঘ লাইন দিয়ে আছেন। তারা দীর্ঘ লাইন দিয়ে কিন্তু এখানে তেল নিচ্ছেন। তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে, কোনো ধরনের সংকট হচ্ছে না। যদিও আর পাম্প মালিকরা বলছেন আসলে তারা তাদের যে চাহিদা অনুযায়ী কিন্তু ডিপো থেকে সেই তেলটা কিন্তু তারা পাচ্ছেন না, তাদের অর্ধেক তেল পাচ্ছে, যার ফলে কিন্তু এই ভিড়টা কিন্তু আরো বাড়ছে। তারা তাদের চাহিদা মতো, গ্রাহকদের চাহিদা মতো তেলটা তারা দিতে পারছে না। আর এদিকে জ্বালানি মন্ত্রণালয়, আপনি জানেন শ্রাবন্তী, জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বারবার যে দেশে কোনো জ্বালানি তেলের তেমন কোনো সংকট নেই। এপ্রিল মাসেও সেই সংকট, কোনো ধরনের সংকট নেই, থাকবে না, পর্যাপ্ত সরবরাহ তাদের কাছে পর্যাপ্ত মজুত আছে। সেক্ষেত্রে তারা জ্বালানি মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি সাশ্রয়ে সবাইকে, জ্বালানি এই সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার জন্য বারবার কিন্তু আহ্বান করা হচ্ছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে কিন্তু আমরা এই মহাখালী এই যে রেলগেট আছে, সেই রেলগেট থেকে কিন্তু বিজয় সরণি যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি কিন্তু রয়েছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোসহ বিভিন্ন গাড়ির কিন্তু একটা দীর্ঘ সারি রয়েছে। তো একটু কথা বলবো আমরা। আপনি কখন থেকে এখানে অপেক্ষা করছেন? আর রাতের 11টা থেকে এখানে অপেক্ষা করতেছি। এখন প্রায় 8টা বাজে, এখন আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আর কি। তা প্রায় 8 থেকে 9 ঘন্টা যাবত আর কি আমি এখানে অপেক্ষা করতেছি। এখনো পাম্পের মুখ দেখি নাই, কয় টাকার তেল দেয় এটা জানি না। এখন গেলে বোঝা যাবে যে কয় টাকার তেল দেয়। কিন্তু এটা একটা হয়রানি। রাতে 11টা থেকে আপনি সাধারণ মানুষের পক্ষে সম্ভব বলেন? আমাদের চাকরি টাকরি আছে। রাতে 11টা থেকে আমি এখানে অপেক্ষা করতেছি। আমি ওই মাথা একদম আসাদ গেট থেকে সিরিয়াল দিছি, গাড়ি ঠেলতে আমি এই পর্যন্ত আসছি। কেউ কি সিরিয়াল ব্রেক করে কি অন্য দিক দিয়ে কি তেল নিচ্ছে বা এরকম কোনো ধরনের দেখেছেন বা এরকম? সিরিয়াল ব্রেক করে কেউ আসে নাই, কিন্তু একদম স্লো তেল দিচ্ছে আর কি। একটা নজল দিয়ে তেল দিচ্ছে, একটা 1 থেকে 1.5 ঘন্টা পর পর একটু আগাইলে আগায় না। আমার সারা রাত মশার কামড় খাইতে খেতে শেষ। অন্যান্য পাম্পগুলোর কি অবস্থা দেখেছে? কোনো পাম্পে তেল নাই, শুধু এই পাম্পে তেল দেয়, আর কোনো পাম্পে তেল নাই। আমি সাউদার্ন পাম্পে 2.5 ঘন্টা সিরিয়াল থেকে কোনো তেল পাই নাই। ওইখান থেকে ফিরে রাতের 11টার সময় এখানে সিরিয়াল দিছি আইসা, কোনো পাম্পে তেল পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। শ্রাবন্তী, আপনি যেমনটি শুনছিলেন, আসলে তারা সে 8 ঘন্টা 10 ঘন্টাও অনেকে অপেক্ষা করে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু তারা তেল নিচ্ছে। তো এই পাম্পটিতে কিন্তু সব ধরনের নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু তারা কিন্তু গ্রাহকদের চাহিদা মতোই কিন্তু তেল দিচ্ছে। কোনো ধরনের ভোগান্তি আসলে ওইভাবে একটা আমাদেরও চোখে পড়েনি। শ্রাবন্তী। অজিত, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল না কেনার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, মজুত শেষ হওয়ার আগে বিভিন্ন দেশ থেকে কেনা তেল দেশে এসে পৌঁছাবে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। ভোলায় পৃথক অভিযানে অবৈধভাবে মজুত করা ৩,২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। 2 জনকে আটকের পাশাপাশি অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গেল রাতে শহরের ইলিশা বাস স্ট্যান্ড সড়কের মহাজনের পুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় জান্নাত ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া 1,২০০ লিটার জ্বালানি তেলের মজুত পাওয়া যায়। 40,000 টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। জব্দ তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় কোস্টগার্ডের অভিযানে একটি নৌকা থেকে 2,000 লিটার তেল সহ 2 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের 70,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জ্বালানি নিয়ে সংকটের মধ্যেই এলপিজির দাম 1 লাফে 387 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1,728 টাকা। আগে থেকে নির্ধারিত দরের চেয়ে 3 থেকে 400 টাকা
বেশিতে সিলিন্ডার বিক্রির অভিযোগ ছিল। এবারের এলপিজির দাম এক লাফে বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বিকেলে এলপিজির নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন নির্ধারিত এ দাম সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। 12 কেজির সিলিন্ডার বেশি ব্যবহৃত হয় গৃহস্থালী ও ছোট ব্যবসায়। তবে বেশ কিছুদিন ধরেই বাজারে নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে না। সিলিন্ডার প্রতি 300 থেকে 400 টাকা বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন খুচরা ব্যবসায়ীরা। পাশাপাশি সরকারের কাছে দাম কমানোর দাবি সাধারণ ভোক্তাদের। সরকারি নির্ধারিত দামে তো মার্কেটে আমরা ডিলারের কাছ থেকে কিনতে পারি না। মিনিমাম 200 থেকে 250 টাকা ওরা আমাদের কাছে বেশি সেল করে, তারপরে আমরা আবার এখান থেকে কিছু বেশি সেল করতে হয়। আমরা চাই না দাম বাড়ুক, কিন্তু আমরা ব্যবসা করি, আমরা চাই যেন গ্যাসটা কমে আনতে পারি। আমরা বাসা বাড়িতে কাজ করে কি আমরা গ্যাস কিনে আমরা দেখাইতাম। বাসার মধ্যে সিলিন্ডার, দোকান আছে সিলিন্ডার, বাসাতে লাইনের গ্যাস, আমরা রান্না বাড়ি খাই, দোকান ধরে খাই, এটা আমরা প্রতি গ্যাসে 400 দিয়ে বাড়িয়ে গেছে। এদিকে এলপিজির দাম বৃদ্ধির কারণে স্বল্প ও মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে কিন্তু মূল্যস্ফীতিটা কিন্তু ওখানে চরম আকারে বেড়ে যেতে পারে এবং মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যেতে পারে। তো সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আমাদের এই যুদ্ধের অবস্থাটা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ নিরসন না হয়, এই আশঙ্কাটা না দূর করা যায়, আমাদের এই সাময়িক এই সমস্যার মধ্যে এখানে আমাদের সাধারণ মানুষদের এখানে ভুক্তভোগী হতে হবে। গেল 2রা মার্চ সবশেষ সমন্বয় করা হয় গ্যাসের দাম। সে সময় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1341 টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাবের শঙ্কার মধ্যেও সতর্কতা অবলম্বনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিচ্ছে দুশ্চিন্তা। তাদের অনেকেই তাকিয়ে রবিবার থেকে শুরু হতে যাওয়া জরুরি টিকাদান কর্মসূচির দিকে। স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত টিকা থাকার কথা জানালেও সর্বস্তরের সচেতনতায় জোর দিচ্ছে। স্কুলের ক্লাসরুম আর খোলা আঙিনায় প্রাণচাঞ্চল্যের মধ্যেও দ্বিতীয় শ্রেণীর 3 শিক্ষার্থী সাইমা, মিষ্টি আর সোহানার বাস্তবতা ভিন্ন। তাদের একজন এরই মধ্যে হামের টিকা নিয়েছে, তাই নিশ্চিন্তে চলছে তার পড়াশোনা। তবে বাকি 2 জন তাদের বাবা মার কাছ থেকে জেনেছে টিকার 1 ডোজ এখনো নেওয়া হয়নি। তাই রবিবার থেকে শুরু হতে যাওয়া টিকাদান কার্যক্রমের অপেক্ষায় তারা। আমাকে ছোটবেলায় টিকা দেওয়া হয়েছে, আমার একটা ছোট বোন আছে, ওকে আমরা টিকা দেওয়াবো। আমি হামের টিকা দেইনি, সামনে দিব। ম্যাম আমাদের বলেছে যে কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে, হাত ধুতে হবে খাওয়ার পরে বা খাওয়ার আগে। তারপর বলছে জ্বর বা কোনো অসুস্থ হলে ম্যামকে জানাতে এবং বাসায় জানাতে। দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাবের খবরে রাজধানীর অভিভাবকদের মধ্যেও রয়েছে মিশ্র অনুভূতি। যাদের শিশুরা টিকা নিয়েছে তারা নির্ভর থাকলেও অনেকের মধ্যেই রয়েছে শঙ্কা। যেসব শিশুর 1টি ডোজ সময় মতো দেওয়া হয়নি, জরুরি টিকাদান কর্মসূচিতেই তা দিতে চান তারা। স্কুলে পাঠাতে মনে করেন আপাতত আমি কোনো ভয় পাচ্ছি না। টিকা তো দিচ্ছি, তারপরেও যদি হয় তাতে আল্লাহ ছাড়া তার কিছু করতে পারবো না। তো অবশ্যই ভয় লাগবে একটু হামের ব্যাপারে, যেহেতু টিকাটা দেওয়া হয় নাই, তো সামনে যেহেতু দেওয়া হবে অবশ্যই দিব। জাতীয়ভাবে হামের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা থাকলেও এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পৌঁছায়নি, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তবে রোগ প্রতিরোধে স্কুল কেন্দ্রিক সচেতনতা তৈরি করছে শিক্ষকরা। সাবধান করার জন্য চেষ্টা করছি যে এটা হলে কি কি হতে পারে, জ্বর আসতে পারে, শরীরে র্যাশ উঠতে পারে, এরকম ওদের যে লক্ষণগুলো থাকে সেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক বলছেন, দেশে পর্যাপ্ত হামের টিকা মজুদ রয়েছে, যার মাধ্যমে নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব। 1 সপ্তাহ চালানোর মতো খুব সাফিসিয়েন্ট টিকা আছে, তারপরে সেন্টার থেকে যাবে। সেন্টারে আমাদের গ্যাভির প্রায় 2 কোটি টিকা আছে, ক্যাম্পেইনের জন্য ছিল, সেটাও তো এখন এখান থেকে কিছু ইউজ হবে। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবার হামের সংক্রমণ বেড়েছে, তাই টিকাদানের পাশাপাশি পারিবারিক পর্যায়েও সচেতনতা থাকা জরুরি। একটা হামের রোগী 14 থেকে 18 জনকে রোগটা ট্রান্সমিট করতে পারে। আপনাদের বাচ্চারা যদি হাম লাইক উপসর্গ থাকে, তাকে প্রথমেই দ্রুত আইসোলেট করেন, কোনো হাসপাতাল নিয়ে যেয়ে টেস্টের ব্যবস্থা করেন। জরুরি কর্মসূচির আওতায় টিকা পাবে দেশের সব শিশু, দূর হবে শৈশবের দুশ্চিন্তা, তাদের মুখে ফিরবে হাসি, এমন প্রত্যাশাই অভিভাবকদের। মঞ্জুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে পরিবেশন করেছেন। আর বিরোধী দলীয় নেতার ব্যবহৃত শব্দকে মিথ্যা ও অসংসদীয় অভিহিত করে তা এক্সপাঞ্জ করার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে সংসদে প্রতিবেদন দিয়েছে বিশেষ কমিটি। এর মধ্যে 98টি অধ্যাদেশ হুবহু, 15টি সংশোধিত আকারে এবং 4টি বাতিলের সুপারিশ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বুধবার সরকারি দলের এক সংসদ সদস্যের মুলতবি প্রস্তাব শুনে বৃহস্পতিবার সংসদে পাল্টাপাল্টি বাক্য বিনিময় হয় বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি, এখানে আমি কোনো ভুল তথ্য দেইনি। বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এটা তো গতকালকের বিষয়, গতকালকেই শেষ হয়ে গিয়েছে, সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনেন জামায়াত আমির। এর জবাব দেন মন্ত্রী। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। তা আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি, মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না, এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপন করেছে বিশেষ কমিটি। 98টি অধ্যাদেশ বিল আকারে, 15টি সংশোধিত আকারে এবং 4টি বাতিলের সুপারিশ করেছে কমিটি। এবং কমিটিতে প্রেরিত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন, 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। এছাড়া 16টি অধ্যাদেশ আরও যাচাই বাছাইয়ের জন্য রাখা হয়েছে বলেও জানিয়েছেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। রোজ রবিবার বিকাল 3টা 30 পর্যন্ত মুলতবি করা হলো। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ছুটির দিনে রাজধানীর বাজার চিত্র তুলে ধরতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সুমন। তানভীর, এই সপ্তাহে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা জানাবেন। শ্রাবন্তী, কিছুটা বিরতি দিয়ে আবারও বেড়েছে কাঁচা সবজির দাম। শুধুমাত্র আলু ছাড়া প্রত্যেকটি সবজিতেই কিন্তু কেজিতে বেড়েছে প্রায় 10 থেকে 30 টাকা করে। এছাড়া কিন্তু আপনার যদি মুরগির দাম বলি, ব্রয়লার মুরগির দাম বেড়েছে কিন্তু কেজিতে 10 টাকা করে। লেয়ার মুরগির দাম বেড়েছে কেজিতে আপনার 30 থেকে 40 টাকা দরে বেড়ে বিক্রি হচ্ছে 100 এর কাছাকাছি বিক্রি হচ্ছে প্রায় 330 টাকা করে। আমরা এখন একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, তিনি তার কাছ থেকে শুনবো বাজারের কি পরিস্থিতি। আপনি বাজার করলেন, কি মনে হচ্ছে দাম কম না বেশি? ঈদের পর বাজার কিছুটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে কিছুটা বেড়েছে। গত সপ্তাহে টমেটো ছিল 30 টাকা, এই সপ্তাহে 40 টাকা হয়েছে। গত সপ্তাহে টমেটো ছিল, পটল ছিল 50 টাকা, এই সপ্তাহে 70 টাকা হয়েছে। এবং গত সপ্তাহে আমরা কাঁচামরিচটা নিয়েছি, গত সপ্তাহে নিয়েছি 30 টাকা, এই সপ্তাহে 40 টাকা, 50 টাকা, 60 টাকা পর্যন্ত হয়েছে, কিছুটা বেড়েছে। কিন্তু এইটা নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়ন্ত্রণ না রাখলে কয়েকদিন পরই আবার সিন্ডিকেট একটা মাথা চারা দিয়ে উঠবে। আসল কথা হচ্ছে সরকারকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। সরকারকে যদি বাজার মনিটরিং ছেড়ে দেয় তাহলে তো আর হবে না। সরকারকে বাজারের মতো চলতেছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আসল কথা হচ্ছে সরকারকে এটা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে, কিন্তু সরকার যদি পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তাহলে বাজার জনগণের সাধ্যের মধ্যেই থাকবে। আমরা আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি বাজার করলেন, কোন কিছুর দাম কেমন মনে হচ্ছে? এখন মোটামুটি বাজার নিয়ন্ত্রণই আছে। আপনার গরুর মাংসগুলা 750 টাকা কেজি নিচ্ছি। এই যে আপনার পেঁয়াজ 35 টাকা, আর পটল 60 টাকা করে বেচতেছে, করলা 60 টাকা। বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে। এইভাবে চললে
মোটামুটি ভালো। শ্রাবন্তী শুনছিলেন রাজধানীর খেটে খাওয়া সাধারণ মানুষের বাজারের গল্প। এই ছিল আমার কাছে সর্বশেষ। এর পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। সোহান, আপনাকে ধন্যবাদ।